আজকের এই ক্লাস থেকে ইনশাআল্লাহ তুমি 25 মার্ক কমন পাবা। 25 মার্ক কম কথা না, একটা চ্যাপ্টার থেকে 25 মার্ক। তুমি কি মনে করছো একটা চ্যাপ্টার থেকে 25 মার্ক কম কথা না? ঠিক আছে, সো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। তুমি তোমার লাইফে যত ক্লাস করছো, তুমি তোমার লাইফে এই যে ক্লাস 1 থেকে শুরু করে এই পর্যন্ত তোমার লাইফে যত ক্লাস করছো, এই সবগুলা ক্লাসের চেয়ে আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর আজকের ক্লাসে আমি যা যা লিখছি, এই যে আমি যা যা লিখছি এর থেকে একটা প্রশ্ন মিস হবে না। মনে করো হচ্ছে বুলেটের গুলি মিস হবে, ঠিক আছে, ধর হচ্ছে বুলেটের গুলি মিস হইতে পারে, কিন্তু আজকের ক্লাস থেকে প্রশ্ন মিস হবে না। ঠিক আছে, তো দেখো ভাইয়া, প্রথমে একটু বলি তোমাদেরকে, শুনো, অনেকেই দেখবা অনেক রকম মানে অনেক বেশি পড়বে, বুঝছো, অনেকেই অনেক বেশি পড়াশোনা করে কিন্তু তারপরেও রেজাল্ট ভালো হয় না। এর কারণ হচ্ছে টেকনিক্যালি না পড়া। ঠিক আছে, তুমি যদি একটু টেকনিক্যালি পড়তে পারো তাহলে ম্যাথে এ প্লাস তোলা এইবার সবচেয়ে ইজি। বিগত যত বছর এসএসসি এক্সাম হয়েছে তার চেয়ে এইবার সবচেয়ে ইজি হচ্ছে ম্যাথে এক্সাম তোলা। কারণ কি, তুমি দেখো, আমি যদি একটু তোমার বোঝাই ক্লাস শুরু করার আগে, আমাদের বিভাগ থাকে কয়টা? একটা হচ্ছে বীজগণিত, বীজগণিত, হ্যাঁ, তারপর হচ্ছে কি ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি, তারপর হচ্ছে কি আমাদের জ্যামিতি, জ্যামিতি, এবং তারপর হচ্ছে কি আমাদের পরিসংখ্যান, পরিসংখ্যান। তো ভাইয়া, তোমাদের যে নিয়ম, সেই নিয়মে বলা আছে যে প্রত্যেক বিভাগ থেকে একটা করে সিকিউ অ্যানসার করতে হবে। এর মানে তোমার কি, এই জায়গা থেকে একটা করতে হবে, এই জায়গা থেকে একটা করতে হবে, এই জায়গা থেকে একটা করতে হবে, এবং এই জায়গা থেকে একটা করতেই হবে। এই চারটা হচ্ছে মাস্ট। ঠিক আছে, সবাইকে একটা করে প্রথমে করতে হবে। এখন আরেকটা সিকিউ যে থাকবে সেটা হচ্ছে কি, তুমি যে কোনো বিভাগ থেকে করতে পারবা। এখন তুমি আমাকে বলো, এমন কোন বলদ আছে যে, আচ্ছা বলদ বলা ঠিক না, কিন্তু মানে ধরো বাংলাদেশের 90% স্টুডেন্ট হচ্ছে আরেকটা সিকিউ যে অ্যানসার করবে সেটা কোথায় দিয়ে করবে? অবশ্যই পরিসংখ্যান দিয়ে করবে, কারণ এর চেয়ে ইজি চ্যাপ্টার আর নাই, বুঝছো। যাই হচ্ছে পরিসংখ্যান থেকে এবার দুইটা সিকিউ অ্যানসার না করবে, হ্যাঁ, তার চেয়ে মানে তার মতো বলদ আর নাই, বুঝছো, অনেক বলদ সে যদি হচ্ছে যদি পরিসংখ্যান থেকে দুইটা সিকিউ কেউ অ্যানসার না করে। এর মানে ভাইয়া দেখো, তুমি এই পরিসংখ্যান থেকে সিকিউ তে কত মার্ক পাইতেছো? সিকিউ তে হচ্ছে 20 মার্ক পাইতেছো, সিকিউ তে 20 মার্ক পাইতেছো, এবং এমসিকিউ তো আসবেই। এমসিকিউ মিনিমাম এই জায়গায় ধরা হচ্ছে যে 5টা আসবেই, 5টা। তাহলে ভাই আমাকে বলো মোট কত মার্ক হইলো? 25 মার্ক হইলো না? 25 মার্ক। তাহলে এই জন্যই আমি বলছি যে আজকের ক্লাস হচ্ছে সুপার ডুপার ইম্পর্টেন্ট। আজকের ক্লাস থেকে তুমি 25টা মার্ক মানে কনফার্ম করতে পারবা, তাহলে দেখো কত লেভেলের ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো আজকে এই যে আমরা যে 20 মার্ক মানে এই যে 25 মার্ক পরিসংখ্যান, এই জিনিসটা ইনশাআল্লাহ আজকে কভার করব আজকের ক্লাসে। ঠিক আছে, আজকের ক্লাসে ইনশাআল্লাহ এই যে পরিসংখ্যানের 25 মার্ক এটা হচ্ছে আমরা কভার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, তোমরা যদি একদম শেষ পর্যন্ত থাকো। আচ্ছা, তো শুরু করা যাক। দেখো, প্রথমে আমাদের কি একটা উদ্দীপক আছে, তোমাদের এরকমই একটা উদ্দীপক দেওয়া থাকবে। ঠিক আছে, এরকম হচ্ছে একটা উদ্দীপক দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? শ্রেণী ব্যক্তি দেওয়া থাকবে, আর হচ্ছে কি ঘনসংখ্যা দেওয়া থাকবে। তারপরে সৃজনশীলে এই প্রশ্নগুলাই আসবে। আমি যে প্রশ্নগুলো লিখে রাখছি 100 এ 100% তুমি লিখে নাও। যদি না আসে তাহলে তুমি আমার বইলো, 100% কমন আসবে এগুলো। আজকের ক্লাস থেকে 100% আমি যে প্রশ্নগুলো লিখছি এগুলো যদি একটাও যদি মিস হয়, আমার তুমি ইনবক্সে জাস্ট বলবা যে ভাইয়া প্রশ্ন আসে নাই। ঠিক আছে, 100% আসবে। তাহলে দেখো শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে কি, প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। এখন ভাই প্রচুরক মানে কি জানো? প্রচুরক মানে কি? প্রচুরক মানে হচ্ছে, প্রচুরক মানে হচ্ছে প্রচুর পরিমাণে থাকে। ঠিক আছে, প্রচুর পরিমাণে থাকে, প্রচুর পরিমাণে থাকে। এর মানে কি আসলে? মানে হচ্ছে তোমার হচ্ছে বেশি থাকে। কি থাকে ভাইয়া? সবচেয়ে বেশি থাকে। তাহলে প্রচুরক মানে হচ্ছে কি ভাইয়া? সবচেয়ে বেশি থাকবে। তাহলে আমাকে বলো, তাহলে আমাকে বলো এই যে ঘনসংখ্যা, এই ঘনসংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বেশি কোথায় আছে বলো তো? এই ঘনসংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বেশি কি এই জায়গায় আছে না? দাও তো, এটা কি সবচেয়ে বেশি না? 15টা। তাহলে যেহেতু এইটা হচ্ছে কি আমাদের কি সবচেয়ে বেশি, এই জন্য এই যে শ্রেণীটা, এই যে শ্রেণীটা ভাইয়া,
এই শ্রেণীটাই কি তাহলে আমাদের কি প্রচুরক শ্রেণী না? এই শ্রেণীটাই আমাদের তাহলে কি ভাইয়া প্রচুরক শ্রেণী। আমার কথা বুঝতে পারছো? যেহেতু এই জায়গায় সবচেয়ে বেশি পরিমাণ সংখ্যা আছে, 15টা আছে, এই জন্য এই শ্রেণীটাই কি আমাদের প্রচুরক শ্রেণী। এখন কি বলছে ভাইয়া? আমাদের বলছে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। তাহলে আমি তো প্রচুরক শ্রেণী পাই গেলাম, তুমি লিখবা যে ক নাম্বার প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণী কত? 51 থেকে 55 না? এই যে তুমি লেখলা 51 থেকে 55, তুমি 1 মার্ক পাই গেছো, বুঝছো? এই যে 51 থেকে 55 লেখলা, তুমি 1 মার্ক পাই গেছো। এখন পরে কি করবা? প্রচুরক শ্রেণীর মধ্যমান, শ্রেণীর মধ্যমান। মধ্যমানের ক্ষেত্রে সবসময় মনে রাখবা, মধ্যমানের ক্ষেত্রে প্রথমটা আর শেষেরটা মানে দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করা। আর হচ্ছে এই যে 51 আর হচ্ছে 55 যোগ করবা, যোগ করে 2 দ্বারা ভাগ করলে কি আমাদের কি পাবা? মধ্যমান পেয়ে যাবা। তাহলে এটা মধ্যমান কত আসে হিসাব করো। 51 প্লাস 55, 51 প্লাস 55 ভাগ হচ্ছে 2, তাহলে হচ্ছে আমাদের কত? 53 আসে, তাই না? 53 আসে। তাহলে তখন আমাদের কত আসে? 53 আসে। তাহলে এটাই কি আমাদের ক নাম্বারের অ্যান্সার। এখন ভাইয়া সব সময় যে তোমাকে বলবে যে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো এমন কোনো কথা নাই। তোমার বলতে পারে যে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, তখন তোমাকে কি করতে হবে? এই যে মধ্যমান নির্ণয় করার প্রসেসটা সেম, যে 2টা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। তখন এট ফার্স্ট তোমাকে আগে মধ্যক শ্রেণীটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে? এটা আমরা দ্বিতীয় প্রশ্নেই দেখবো আর কি, তখন বলে দিব আর কি। ডান। এবার দেখো কি বলছে, 2 নাম্বার প্রশ্ন, মধ্যক নির্ণয় করো। মধ্যক নির্ণয় খুবই ইম্পর্টেন্ট, আসবেই 100%। তো মধ্যক নির্ণয় করার জন্য কি করবে ভাইয়া? তুমি হচ্ছে ছক কাটবা আগে, 1টা 2টা, এই হচ্ছে 3টা। দেখো তাহলে তুমি হচ্ছে এই জায়গায় লিখবা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। হ্যাঁ, শ্রেণী ব্যাপ্তি। আর এই জায়গায় কি লিখবা ভাইয়া? ঘন সংখ্যা লিখবা, ঘন সংখ্যা। তাহলে এই দুটো আগে তুলে ফেলো। হ্যাঁ, এই দুটো আগে একটু সবাই তুলে ফেলো, শ্রেণী ব্যাপ্তি আর ঘন সংখ্যাটা, এই দুটো তো দেওয়াই আছে। তাহলে আর এই জায়গায় কি থাকবে ভাইয়া? মধ্যক নির্ণয় করার জন্য আরেকটা যে জিনিস লাগে সেটা হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত ঘনসংখ্যা, ঠিক আছে? মধ্যক নির্ণয় করার জন্য আমাদের এই 3টা জিনিস লাগে, শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তো দেখো এর মধ্যে 2টা জিনিস কিন্তু আমাদের দেওয়াই আছে, শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা। তো ওই 2টা জিনিস আগে তুলে ফেলো। আচ্ছা, আমার হাত আসলে অতটা সোজা না, কিন্তু কাজ অনেক সোজা হয়ে গেল। আচ্ছা দেখো শ্রেণীব্যাপ্তি দেখো 36 থেকে 40, তারপরে কত 41 থেকে 45, তারপরে 46 থেকে হচ্ছে তোমার 50, 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, আমাদের আরেকটা লাগবে সেটা হচ্ছে কত 66 থেকে 70। আর গণসংখ্যাগুলো কত কত আমাদের হচ্ছে 4, 8, 11, 15, 13, 6, 3। এখন দেখো ভাইয়া ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে আমরা নির্ণয় করব। তো ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করা একদম ইজি, বুঝছো? খুবই ইজি। কিভাবে করবা? জাস্ট তুমি প্রথমটা একটু দিবা, এই 4টা আগে এই জায়গায় লিখবা। দেখো এই 4টা আগে তুমি এই জায়গায় লিখলা। তারপরে যে জিনিসটা করবো ভাইয়া, আমি আমার স্টুডেন্টদেরকে এইভাবে শেখাই আর কি, যে তুমি হচ্ছে কোনাকুনি গুণ কর, মানে কোনাকুনি হচ্ছে ই করবা, যোগ করবা। 8 আর 4 কত 12 না? তুমি হচ্ছে এই জায়গায় 12 লিখবা, 12 লিখবা। তারপরে দেখো আবার এই দুটো যোগ করবা, তাহলে 12 আর 11 কত? 12 আর 11 হচ্ছে আমাদের 23। তারপর আবার কি করবা? এই দুটো আবার যোগ করবা। 23 আর 15 কত বলো তো?
23 আর 15 হচ্ছে আমাদের 38, 38। তারপর 38 আর 13 আবার যোগ করবা কোনাগুনি, ঠিক আছে? 38 আর 13 যোগ করবা, তাহলে 38 আর 13 যোগ করলে কত আমাদের 51। তারপর হচ্ছে কি 51 আর 6 যোগ করো তাহলে কত আমাদের 57, 57 আর 3 যোগ করো তাহলে আমাদের কত 60। সবাই একটু বলো যে আমার প্রসেসটা শিখতে পারছো কিনা, ঠিক আছে? তুমি হচ্ছে অন্য ভাবেই করতে পারো, কিন্তু এইভাবে করলে সবচেয়ে ইজি, মানে হচ্ছে পেস লাগবে না এবং ভুল হওয়ার চান্স খুবই কম। সো এইভাবে করতে পারো আর কি। তো দেখো সাইডে তোমার জায়গা লাগবে। আচ্ছা, তো মধ্যক নির্ণয় করার সূত্র হচ্ছে এরকম যে ভাইয়া L প্লাস n/2 মাইনাস FC গুণ H ডিভাইড বাই FM, ঠিক আছে? মধ্যকের সূত্রটা আগে দেখো, একটু দেখা যাচ্ছে L প্লাস n/2 মাইনাস FC গুণ H ডিভাইড বাই FM। এখন এই প্রত্যেকটা জিনিস সম্বন্ধে তোমার আইডিয়া থাকতে হবে যে এগুলা কিভাবে বের করে। তো দেখো প্রথমেই তোমার যেটা লাগবে সেটা হচ্ছে n এর মানটা আগে লাগবে। তো n এর মানটা ভাইয়া আমি হচ্ছে এইভাবে শিখাই আমার স্টুডেন্টদেরকে, যে আমি একটু উপরে লিখতেছি, হ্যাঁ তোমরা যাতে একটু দেখতে পারো আর কি, উপরে লিখতেছি। তো n এর মানটা হচ্ছে এইভাবে ভাইয়া, এই জায়গায় লিখতেছি। ধরো খেয়াল করো, এই যে সবগুলা ঘন সংখ্যা, এই যে সবগুলা ঘন সংখ্যা, এই যে সবগুলা ঘন সংখ্যা, এই ঘন সংখ্যাগুলোকে যদি তুমি যোগ করো তাহলেই তুমি আসলে কি পাবা, n এর মানটা পাবা। এই সবগুলা ঘন সংখ্যাকে যদি যোগ করো তাহলেই n এর মানটা পাবা। এখন তোমাদের জন্য আমি আরেকটু সহজ করে দেই, তোমাদের আসলে যোগ করতে হবে না। এই যে ক্রমযুক্ত ঘন সংখ্যা আছে না, এটার সবার শেষে যেটা আছে 60, তুমি দেখবা এই সবগুলাকে যোগ করলে এইটাই আসবে, বুঝছো? সুতরাং এটাই হচ্ছে তুমি কি এই জায়গায় বসাই দিতে পারো। তাহলে n এর মানটা হচ্ছে আমাদের কত ভাইয়া 60, ক্লিয়ার? তাহলে n এর মানটা হচ্ছে কি আমাদের 60। এখন মনে রাখবা n এর মান যেহেতু 60, এখন এই জায়গায় ধরো হচ্ছে লিখলাম আমি n এর মান হচ্ছে 60, তারপরে যেটা করবা n/2 করবা। তাহলে n/2 কত আসে ভাইয়া, n/2 আসে আমাদের কত 30, n/2 30, ঠিক আছে? এই জিনিসটা লিখবা, n/2 হচ্ছে কি 30। এখন এই জিনিসগুলো আমি বলে তো আসলে জায়গা না, এই জন্য হচ্ছে আমি এই জায়গায় লিখতেছি। তো তুমি তারপরে মানে এরপরের লাইনে লিখবা হচ্ছে এই জিনিসটা, যে n/2 এর মান, n/2 যেহেতু কত আমাদের 30, তাই মধ্যক শ্রেণী, দেখা যাচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণীটা কত সেটা হচ্ছে তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। এখন এটা আমি এইভাবে বোঝাই আমার স্টুডেন্টদেরকে, দেখো n/2 এর মান কত আসছে তোমার 30, এই 30টা তোমার হচ্ছে ক্রমযোজিত ঘন সংখ্যার মধ্যে খুঁজে বাই করতে হবে। এগুলো আমি একটু মুছে দিই, এগুলো তো তুমি বোঝানোর জন্য টানছি আর কি, ঠিক আছে? দেখো তোমার এই যে 30 না, এই যে 30, এই 30টা তোমার হচ্ছে ক্রমযোজিত ঘন সংখ্যার মধ্যে খুঁজে বাই করতে হবে, বুঝছো জিনিসটা? তো কিভাবে খুঁজবা, আমি যদি একটু বলি যে এনে যে হচ্ছে ভাই 38 লেখা আছে না, এই যে 38 লেখা আছে, এই 38 এর মানে কি জানো? এই 38 এর মানে হচ্ছে ভাইয়া এই জায়গায় এই যে 23 এর পর কত 24 না, 24, তারপর কত 25, তারপর 26, এরকম ডট 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 কত পর্যন্ত আছে আমাদের 38 পর্যন্ত আছে। এই 38 এর মানে হচ্ছে 24 থেকে 38 পর্যন্ত সংখ্যাগুলো এই জায়গায় আছে। তাহলে আমাকে বলো ভাইয়া যে এই 30টা কোন শ্রেণীতে থাকবে? এই 30টা কি এই 38 এর মধ্যেই থাকবে না, এই জায়গায় থাকবে? কথা বুঝতে পারছো? তাহলে এই 30টা আমাদের কিন্তু এই 38 এর এই শ্রেণীতেই থাকবে। তাহলে এই 30 যেহেতু 38 এর এই শ্রেণীতেই থাকবে, তাহলে এই শ্রেণী বরাবর তুমি যদি আসো তাহলে কি তুমি কি এই জিনিসটা পাইতেছো না, এই জিনিসটা পাইতেছো না ভাইয়া? এই জিনিসটা এই 38 বরাবর যদি আসো তাহলে এই জিনিসটা কিন্তু তুমি পাইতেছো। তাহলে এইটাই হচ্ছে কি আমাদের মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণী আমাদের কত 51 থেকে 55, 51 থেকে 55, এটা কি আমাদের ভাইয়া মধ্যক শ্রেণী। ভাইয়া এটা কি আমাদের মধ্যক শ্রেণী। সবাই একটু বলো তো মধ্যক শ্রেণী বুঝতে পারছো কিনা? সবাই একটু কাইন্ডলি বলো যে মধ্যক শ্রেণী বুঝতে পারছো কিনা? সবাই একটু বলো যে মধ্যক শ্রেণী বুঝতে পারছো কিনা? সবাই সিডি লেখো, যদি বুঝতে পারো তাহলে হচ্ছে সিডি লেখো একটু।
সবাই একটু সিটি লেখো যদি বুঝতে পারো। গুড। আরেকটা জিনিস ক্লাসের মাঝখানেই বলে দেই, আমাদের যে প্রতিদিন একটা পুরস্কার থাকে যে সর্বোচ্চ শেয়ার, সেটা কিন্তু আজকেও আছে, ঠিক আছে? সুতরাং আজকেও যে হচ্ছে সর্বোচ্চ শেয়ার করবা তাকে হচ্ছে আমরা পুরস্কার দিব, এবং আজকেও হচ্ছে আমি কি করব, কুইজ করব। ওকে, আজকেও হচ্ছে আমি কুইজ করব, এবং আজকেরও হ্যান্ড নোটের পুরস্কার আছে আমাদের। এটা প্রত্যেকটা ক্লাসেই বজায় থাকবে ইনশাআল্লাহ। তো সবাই একটু বলো এই বন্ধু বুঝতে পারছো কিনা, আর হচ্ছে একটু শেয়ার দিয়ে দাও, একটু শেয়ার দিয়ে দাও কাইন্ডলি ভাইয়ারা, ঠিক আছে? একটু শেয়ার দিয়ে দাও, একটু শেয়ার দিয়ে দাও। হ্যাঁ, অনেকে সিটি লেখছে, ফাতেমা নূর, প্রীতি, রবিউল ইসলাম, সাজিদ আহমেদ, জামিল, নাফিজা। নাফিজা অনেককে মেনশন করতেছে, ধন্যবাদ নাফিজা। হ্যাঁ, অতীতের স্বপ্ন তুলবো, আচ্ছা সুন্দর আইডি নাম। আচ্ছা, শেষের পাতা, এই বলো শেষের কবিতা কার উপন্যাস? শেষের কবিতা কার উপন্যাস বলো তো দেখি, বাংলা কেমন বলো তোমরা? বলো শেষের কবিতা কার উপন্যাস, দেখি একটু বাংলা ক্লাস নেই। বলো শেষের কবিতা কার উপন্যাস, এটা কিন্তু আসবে তোমাদের এমসিকিউতে। আরফা বেগম, বলতাছি দাঁড়াও, ওই পর্যন্ত তো এখনো যায় নাই, বলতাছি দাঁড়াও, ওয়েট। হ্যাঁ, দেখো এল মানে হচ্ছে, এখন পরবর্তীতে আমরা আগাই। ভাই এই যে তোমরা আসলে অনেকে অ্যাডভান্স, আগে হচ্ছে আমাকে প্রশ্ন করা শুরু করে দিছো। তো দেখো এখন আমি জিনিসগুলো বলতাছি একটু, এই জিনিসটা আশা করি তুলছো না, আশা করি এই জিনিসটা তুলছো। আমি এই জিনিসটা একটু মুছে দিই, মুছে দিয়ে বাকি জিনিসগুলো একটু দেখি, আশা করি এগুলো বুঝছো। এটাও মুছে দিই। আচ্ছা ভাইয়া, এল মানে হচ্ছে, এল মানে হচ্ছে ভাইয়া মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, নিম্ন সীমা। এল মানে কি? এল মানে হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে আমি বলো এইটা কি মধ্যক শ্রেণী না? 51 থেকে 55 এটা কি আমাদের মধ্যক শ্রেণী। তাহলে এই মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কি? এটা না, এটা হচ্ছে কি নিম্ন সীমা, আর এটা হচ্ছে কি আমাদের উচ্চ সীমা। তাহলে আমাদের লাগবে কি নিম্ন সীমা। তাহলে এল এর মান কি আমাদের 51 না? তাহলে এল এর মান হচ্ছে আমাদের 51। আই থিংক সবাই বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে এল এর মান আমরা কত পেলাম? 51। এখন আসো এফসি আর এফএম। বাংলাদেশে যত স্টুডেন্ট আছে দেখবা, মানে তোমরা তো হচ্ছে এখন পরীক্ষাটা দিবা, তোমরা এই জিনিসটা ফেস করবা, অনেকেই এফসি আর এফএম এর মধ্যে গরমিল ফেলে, মানে গরমিল করে ফেলে আর কি, এফসি আর এফ এর মধ্যে। তো আজকের ক্লাসের পর তোমার এই গরমিলটা ইনশাআল্লাহ থাকবে না। এফসি আর একটা কি আমাদের এফএম, এফএম। তো এটা বোঝার জন্য আমি হচ্ছে একটা তোমাদেরকে একটা জিনিস বলি আর কি। আগে আচ্ছা আমি এফএম টা শিখাইতেছি তোমাদের। হ্যাঁ, এফএম টা মনে রাখবা। একটা আমার একটা মগা ফ্রেন্ড ছিল, বুঝছো? আমার একটা মগা ফ্রেন্ড ছিল আর কি, মগা। আমার একটা মগা ফ্রেন্ড ছিল স্কুল লাইফে আর কি। তো ওরা আমরা মগা মগা বলতাম। তো যাই হোক, পরে একদিন হচ্ছে আমাদের প্রিন্সিপাল স্যার হচ্ছে অনেক মানে বকা দিছিল আর কি, যে তোরা ওরে এরকম বলস কে, মগা মগা করস কে। পরে হচ্ছে তোমার আর বলা বলিনি আর কি, বন্ধ করে দিয়েছে। তো ওই যে মগাটা দিয়ে কিন্তু হেল্প পাইছি, বুঝছো? আমার ওই ফ্রেন্ডের দিয়ে অনেক হেল্প পাইছি। কিভাবে হেল্প পাইছি? ওরে দিয়ে হচ্ছে আমি একটা ছন্দ বানাইছিলাম এরকম যে, এই দেখো মগা না, তো মাগাকে তুমি এভাবে মনে রাখতে পারো, ম দিয়ে হচ্ছে এম মনে রাখবা, ম দিয়ে কি মনে রাখবা? এম মনে রাখবা। আর গ দিয়ে মনে রাখবা কি? ঘন সংখ্যা, ঘন সংখ্যা, ঘন সংখ্যা। তাহলে দেখো সবার প্যাচ লাগে হচ্ছে এফসি আর এফএম এর মধ্যে। তো এই দুইটার ক্ষেত্রেই তো এফ, এফ তো দুইটার ক্ষেত্রেই তো এফ নিয়ে গরমিল লাগার কোনো কিছু নাই। আমাদের কি সি আর এম, এই জিনিসটা বলতেই হবে। তো মনে রাখবো ভাইয়া যে এফ এম যেটা মানে হচ্ছে এম, এম এর সাথে কি থাকবে? গণসংখ্যা, মানে এম পাওয়া যাবে গণসংখ্যাতে। তাহলে এফ এম কোথায় পাওয়া যাবে ভাইয়া? আমাদের ঘনসংখ্যাতে, ঠিক আছে? এটা অনেক জায়গায় হচ্ছে তোমার ছোট হাতের এম দিয়ে আর কি, মানে ছোট হাতের এফ তে তো দিতে পারো আর কি, সমস্যা। তাহলে ভাইয়া দেখো মধ্যক শ্রেণী জানি আমার কোনটা ছিল? এটা ছিল না আমাদের মধ্যক শ্রেণীটা? দেখো সম্পূর্ণটা যদি আমি বলি, মধ্যক শ্রেণীটা মেইনলি হচ্ছে এটা ছিল। তাহলে এই যে আমরা যে ঘনসংখ্যাটা নিব এম মানে হচ্ছে এফ এম, তাহলে এই যে এফ এম এর জন্য যে হচ্ছে আমরা ঘনসংখ্যাটা নিব, অবশ্যই কোন ঘনসংখ্যাটা নিব? অবশ্যই আমরা মধ্যক শ্রেণীর যে ঘনসংখ্যাটা আছে সেই ঘনসংখ্যাটাই নিব। তাহলে এইটাই কি আমাদের এফ এম। বুঝতে পারছো জিনিসটা? এফ এম আমি কিভাবে মনে রাখছি? এফ এম আমি এভাবে মনে রাখছি যে হচ্ছে মগা দিয়ে মনে রাখছি। তো মতে হচ্ছে কি? এম,
আর গতে হচ্ছে গণসংখ্যা। তোমরা হয়তোবা এখন ভাবতেছো যে এটা তো এমনি মনে থাকবে আর কি, স্যার আবার এটা এরকম বলে কেন, কিন্তু হচ্ছে পরীক্ষার হলে বুঝবা, তোমার হচ্ছে পেস লাগবে, বুঝছো, এই জন্য হচ্ছে ছন্দ দিয়ে মনে রাখবে আর কি। তাহলে এফএম হচ্ছে এরকম আর কি। আর হচ্ছে এফসি যেটা আছে, এফসি আশা করি এটা তোমাদের তোলা হয়েছে, তো আমি একটু মুছে দিতেছি। এফসি যেটা আছে, এফসি আমি এইভাবে মনে রাখতাম। আমার হচ্ছে একটা আকাশ নামের একটা ফ্রেন্ড ছিল, আকাশ, আকাশ না আকাশ, আকাশ, ওই যে আকাশ পড়ছো না তোমরা, ওইরকম আর কি, আকাশ। তো এই আকাশ দিয়ে হচ্ছে আমি এফসিটা মনে রাখছিলাম। কিভাবে ভাইয়া? এই ক দিয়ে মনে রাখবা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ক দিয়ে কি মনে রাখবা? ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, ঠিক আছে? ক দিয়ে এটা মনে রাখবা, ক্রমযোজিত গণসংখ্যা। আর হচ্ছে এই আ দিয়ে কি মনে রাখবা? আগে। আ দিয়ে কি মনে রাখবা ভাইয়া? আগে, আগে মনে রাখবা। আর এই দন্ত স দিয়া, দন্ত স দিয়া হচ্ছে কি সি, মানে এই যে ছন্দটা যে সি এর জন্য, এটা হচ্ছে দন্ত স দিয়ে মনে রাখবা, যে আকাশ ছন্দটা হচ্ছে আমাদের এফ সি এর জন্য, ঠিক আছে? এফ সি এর জন্য আর কি আকাশ ছন্দটা, এটা হচ্ছে দন্ত স দিয়ে মনে রাখবা। আর ক দিয়ে কি মনে রাখবা? ক্রমযোজিত গণসংখ্যা। আর আ দিয়ে মনে রাখবা হচ্ছে আগে। তাহলে দেখো, তাহলে তুমি বুঝতে পারতেছো যে এফসি হবে অবশ্যই কি একটা ক্রমযোজিত গণসংখ্যা। তো এখন এই জায়গায় তো হচ্ছে অনেকগুলা ক্রমযোজিত গণসংখ্যা আছে। কোন ক্রমযোজিত গণসংখ্যাটা হবে? এই মধ্যক শ্রেণীর আগের গণসংখ্যাটা, মধ্যক শ্রেণীর যে আগের ক্রমযোজিত গণসংখ্যা আছে, এইটা হবে কি আমাদের 23, বুঝছো? এই জন্যই আমি কি লিখছি, এই যে আগে লিখছি, আর কি লিখছি? ক্রমযোজিত গণসংখ্যা লিখছি। আই থিঙ্ক এখন বুঝতে পারছো, ঠিক আছে? অনেকেই হচ্ছে এগুলা পেস লাগে আর কি, দেখা গেছে তোমার এইটা এই জায়গায় নিয়ে, আবার হচ্ছে এই জায়গায় নিয়ে, জিনিসগুলো পেস লাগে। এই জন্য হচ্ছে এই ছন্দটি মনে রাখবা, ইনশাআল্লাহ অনেক হেল্পফুল হবে আর কি পরীক্ষা হলে, দেখো আর কি। তাহলে দেখো এখন হচ্ছে জাস্ট এই মানগুলো বসাই দিব, খেয়াল করো। তাহলে এফসি এর মান কত? এফসি এর মান হচ্ছে কত আমাদের? 23। এটা দিলে কিসের মান ভাইয়া? আমাদের এফসি এর মান। তাহলে এফসি এর মান কত আমাদের? 23। আর এফএম এর মান কত? এফএম এর মান হচ্ছে আমাদের 15, 15। আর হচ্ছে কি বাকি থাকলো ভাইয়া? এইচ, এইচটা বাকি থাকতো। এখন এই এইচটাও না অনেকেই ভুল করে, বুঝছো? দেখবা তুমি এই এইচটাও অনেকেই ভুল করে। অনেকে করে কি জানো? অনেকে হচ্ছে যেটা করে, এই যে 40 এর থেকে 36 বাদ দেয়। এখন 40 এর থেকে 36 বাদ দিলে কত হবে ভাই? 4। কিন্তু 4 কি তোমার রাইট অ্যান্সার? না। এই জায়গায় আমি একটা জিনিস সবসময় আমার স্টুডেন্টদেরকে আমি এইভাবে শেখাই, যে তুমি আসলে বিয়োগই করো, সমস্যা নেই, তুমি বিয়োগ করো, কিন্তু ওই বিয়োগ ফলের সাথে এক যোগ করো। তাহলে কি করবা ভাইয়া? বিয়োগ ফল, বিয়োগ ফল প্লাস 1। এটা পরীক্ষার হলে লেখার দরকার নাই যে বিয়োগফল প্লাস 1, মানে এটা ট্রিক্স, ঠিক আছে? এটা হচ্ছে ট্রিক্স। তাহলে বিয়োগফল দেখো, 40 এর থেকে 36 বাদ দিলে কত? 4। তার সাথে তুমি এক যোগ করো, তাহলে কত? 5 না? বুঝছো? তাহলে 4, খেয়াল করো, 4 প্লাস হচ্ছে 1 মানে কত আমাদের? 5। এর মানে এই চার মানে আমরা কত পাইলাম? 5 পাইলাম। ক্লিয়ার আশা করি। তো এখন হচ্ছে কি, এগুলো যদি বসাই দিই তাহলে হয়ে যাবে। চলো আমরা বসাই দিই। তাহলে এখন হচ্ছে সূত্রে যদি এই জিনিসগুলো বসাই দিই আমরা, দেখা যাচ্ছে, দেখেন তো ভাইরা, এখানে দেখা যাচ্ছে এই লাইন দেখা যাবে। আচ্ছা, তাহলে এই লাইন দেখা গেলে হবে। তাহলে এল এর মান কত আমাদের? এল এর মান হচ্ছে আমাদের কি কি বলছিলাম? নিম্ন সীমা কত? 51। 51 প্লাস n/2 হচ্ছে আমাদের কত? 30। 30 মাইনাস এফসি এর মান কত? এফসি এর মান হচ্ছে আমাদের 23 গুণ এইচ এর মান কত পাইলাম? 5 ডিভাইড বাই এফএম এর মান কত পাইলাম? 15। তাহলে সবাই একটু কাইন্ডলি ক্যালকুলেশনটা করে একটু বলো তো দেখি কত। সবাই একটু ক্যালকুলেশনটা করে একটু বলো কত আসে। এই ক্যালকুলেশনটা একটু বলো। দেখা যাচ্ছে এই জায়গায় এই লাইনটা দেখা যাচ্ছে? আচ্ছা, সবাই একটু ক্যালকুলেশনটা একটু করো, করে কত আসে একটু বলো। আমি এই পাশে করে দিচ্ছি। তো দেখো ক্যালকুলেশন করলে আসলে কত আসবে? যেটা আসবে 51 প্লাস 30 এর থেকে 23 বাদ দাও, তাহলে কত? 7। তাহলে 7 গুণ কত আমাদের উপরে আছে? 5
আর নিচে আছে কত ভাইয়া 15। তাহলে এটা করলে কত আসে আমরা এভাবে করবা, কত আসে মোট বাইরে অ্যান্সারটা বলুন তো একটু। আচ্ছা অ্যান্সার যেটা আসে আমাদের 53.33। তোমরা কি অ্যান্সার দিতে পারছো? আমি দেখতেছি এখন। তাহলে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। আচ্ছা এর পরবর্তী যে প্রশ্নটা সেটা হচ্ছে আমাদের অজীব রেখা। তো এটা করার জন্য আমাদের গ্রাফটা একটু লাগবে, এই জন্য আমি এই জিনিসগুলো মুছে দিতেছি। হ্যাঁ, যাদের একটু লেখা দরকার হলে স্ক্রিনশট নিয়ে রাখো, আমি মুছে দিতেছি, পরে একটা একটা করে করবো আর কি। ঠিক আছে, যাদের দরকার স্ক্রিনশট নিয়ে রাখো, আমি একটু মুছে দিব এই জিনিসটা, একটা একটা করে করবো। তাহলে দেখো আমরা এখন করবো হচ্ছে অজীব রেখা অঙ্কন। আমাদের পরবর্তী প্রশ্ন কি? অজীব রেখা। 3 নাম্বার প্রশ্ন এটা। হ্যাঁ, অজীব রেখা অঙ্কন, এটা কিন্তু আমাদের গ নাম্বার আসবে। অজীব রেখা অঙ্কন। তো অজীব রেখা আগে, অজীব রেখা অঙ্কনের জন্য আমি হচ্ছে তোমাদের একটা গল্প বলি, 1 মিনিটের একটা গল্প। এই গল্প যদি মাথায় রাখতে পারো তাহলে ইনশাল্লাহ পরীক্ষার হলে আর গুলো হবে না। তো আমি যখন হচ্ছে ধরো আমার স্কুল লাইফে এসএসসি তে আর কি, আমার একটা ফ্রেন্ড ছিল, নাম হচ্ছে অজিত, বুঝছো? তো ছেলেটা মোটামুটি ভালো আর কি, মানে ছেলেটার একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল। বিশেষ বৈশিষ্ট্য কি? সে কথা বলতো কম, বুঝছো? মানে কথা এমনি কমই বলতো, কিন্তু যে কথাটা বলতো মানে অনেক লাউডলি বলতো, অনেক উচ্চ স্বরে বলতো, বুঝছো? তো ওর কথাটা আমি হচ্ছে এইভাবে নিছিলাম, ওরে মাঝে মাঝে এরকম বলতাম যে, মানে ওরে আমরা সবাই এরকম বলতাম যে অজিত উচ্চ স্বরে কম কথা বলে, বুঝছো? ওরে আমরা এইভাবে আইডেন্টিফাই করেছিলাম। তো কিভাবে আইডেন্টিফাই করেছিলাম ওরে? ওরে আমরা যে জিনিসটা বলতাম যে বেটা তুই উচ্চ স্বরে এত কম কথা বলছিস কে, উচ্চ স্বরে বলতেছিস বেশি বল, সমস্যা নাই, এরকম হচ্ছে। তাহলে অজিত কি করতো জানো? অজিত হচ্ছে, অজিত উচ্চ স্বরে, উচ্চ স্বরে কম কথা বলতো, কম কথা বলতো। ঠিক আছে ভাইয়া, বলতো। তো এটা একটু সবাই একটু লিখে নাও, কারণ এটা দিয়েই হচ্ছে আমরা অজীব রেখা এঁকে ফেলবো ইনশাআল্লাহ। অজিতের মাধ্যমে আমরা অজীব রেখা এঁকে ফেলবো। কিভাবে? এই অজিত দিয়ে মনে রাখবো অজীব রেখা, এটা দিয়ে মনে রাখবা কি? অজীব রেখা, অজীব রেখা। আর এই উচ্চ স্বর দিয়ে মনে রাখবা হচ্ছে শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা, শ্রেণীব্যাপ্তির ব্যাপ্তির উচ্চ সীমা, শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা। আর এই কম দিয়ে মনে রাখবা হচ্ছে ক্রমযোজিত ঘনসংখ্যা, ক্রমযোজিত ঘনসংখ্যা। ঠিক আছে, ক্রমযোজিত ঘনসংখ্যা মনে রাখবা। ওকে, তাহলে দেখো অজীব দিয়ে মনে রাখবা কি? অজীব রেখা। উচ্চ স্বর দিয়ে কি? শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা। এবং কম দিয়ে মনে রাখবা কি? ক্রমযোজিত ঘনসংখ্যা। এই যে তিনটা জিনিস, এই তিনটা জিনিস দিয়ে হচ্ছে কি আমরা অজীব রেখা এঁকে ফেলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে দেখো তোমরা কি একটু বুঝতে পারছো যে আমি কেন এই জিনিসটা এখন রেখে দিছি, মানে এই জিনিসটা কেন মুছিনি? তোমরা কি বুঝতে পারছো? আমি এই জিনিসটা মুছিনি কিন্তু এই জন্যই, কারণ হচ্ছে এই জিনিসটা কি আমাদের এখনো কাজে লাগবে আর কি, এই জন্য কিন্তু আমি মুছিনি আর কি। তো তোমাদের আবার কি এটা নতুন করে একটু তুলতে হবে আর কি। হ্যাঁ, তোমরা একটু তুলে নিবা আর কি। তো দেখো অজীব রেখাটা হচ্ছে আমাদের আঁকতে তাহলে কি লাগবে? অজীব রেখা আঁকতে আমাদের কি? শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা লাগবে আর ক্রমযোজিত ঘনসংখ্যা লাগবে। এখন কথা ভাই, এখন কথা হচ্ছে ক্রমযোজিত ঘনসংখ্যা কিন্তু তুমি ঘনসংখ্যা ছাড়া নির্ণয় করতে পারবা না। এর মানে আসলে কি? ইনডিরেক্টলি তোমার ঘনসংখ্যাটা আর কি লাগবে। তো তুমি যে ছকটা করবা, এই তাহলে এই ছকটা কিসের জন্য ভাইয়া? এই যে আমার যে ছকটা এখন আছে সেটা হচ্ছে আমাদের কিসের জন্য? অজীব রেখার জন্য। ঠিক আছে, এটা আমাদের অজীব রেখার জন্য। এই ছকটা হচ্ছে আমাদের কিসের জন্য ভাইয়া? অজীব রেখার জন্য, বুঝছো? তো দেখবা এই ছক থেকে আমাদের কি কি কাজে লাগবে জানো? এই ছক থেকে আমাদের এই শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমাগুলা, এই যে উচ্চ সীমা, হ্যাঁ আমি একটু একটু এইভাবে রাখতেছি, এই যে উচ্চ সীমাগুলা, এই উচ্চ সীমাগুলা কাজে লাগবে। আর কি লাগবে? এই যে জিনিসটা, হ্যাঁ এই যে জিনিসটা, এটা হচ্ছে কাজে লাগবে আমাদের ক্রমযোজিত ঘনসংখ্যা। এই দুইটা জিনিস কাজে লাগবে। তাহলে দেখো এখন হচ্ছে আমরা এই দুইটা জিনিস কাজে লাগাই হচ্ছে আমরা গ্রাফটা এঁকে ফেলবো ইনশাআল্লাহ।
সবাই একটু বলো এই যে ছন্দটা তোলা হয়েছে কিনা, তাহলে আমি একটু মুছে দিব। আমি যে একটা জিনিস লাগাবো, তো বলো একটু। প্রথমে হচ্ছে তুমি কি করবা, আমরা তো এটা জানি আর কি কি করতে হয়। এইভাবে একটা দাগ টানো, এইভাবে একটা দাগ টানো, হ্যাঁ। আর হচ্ছে তুমি এইভাবে একটা দাগ টানো। তো আমি কিন্তু বলছি যে কি কি লাগবে, আমার দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা, আর একটা হচ্ছে কি ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে তুমি এই বরাবর হচ্ছে শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা বসাবা। তাহলে ভাইয়ারা আমি এই জায়গায় দেখতেছি একটু, তাহলে শ্রেণীব্যাপ্তির ব্যাপ্তির উচ্চ সীমা, উচ্চ সীমা, ঠিক আছে, এই বরাবর হচ্ছে বসাবা। তোমরা কিন্তু এটা গ্রাফেই লিখবা, আমার তো এই জন্য জায়গা নেই, এই জন্য আমি নিয়ে লিখলাম। শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা হচ্ছে এই বরাবর বসাবা। আর ভাই এই বরাবর কি বসাবা, এই বরাবর বসাবা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত ঘনসংখ্যা, ঘনসংখ্যা, ঠিক আছে, এরকম বসাবা। দুটো জিনিস লিখলাম। এখন হচ্ছে কি করবো ভাইয়া, সবাই একটা জিনিস খুব ভালোভাবে একটু বুঝবা। তুমি শুরুটা করবা কোন থেকে জানো? শুরুটা কিন্তু অবশ্যই এইভাবে করতে হয়। ধরে নিয়ে কত আছে, 40, 45 এরকম আছে না, 40 মানে 40 থেকে শুরু, কিন্তু তুমি আসলে শুরু করবা 40 এর এক ঘর আগে থেকে। তাহলে দেখো এখানে যদি 45 হয়, তাহলে দেখো একটা জিনিস উল্টা রিভার্স প্রসেস যাও, 50 থেকে 45, 45 থেকে 40, তাহলে 40 থেকে কত হইতো, যদি হইতো তাহলে কত 35 হইতো না, 35। তো তুমি এই 35 দিয়ে শুরু করবা, হ্যাঁ, একটা ঘর আগে থেকে শুরু করবা। তাহলে তুমি এই জায়গায় এই যে প্রথম যেইটা, এই জায়গায় হচ্ছে তুমি কি লিখবা, 35 লিখবা এই ঘরে, ঠিক আছে, এই ঘর হচ্ছে 35 লিখবা, বুঝছো জিনিসটা, লিখবা। কারণ হচ্ছে তোমার এই জায়গায় আমাদের হচ্ছে একটু ভাঙা চিহ্ন দিতে হয় আর কি, এই জন্য হচ্ছে এটা লিখতে হয় আর কি একবার আগে। এখন দেখো যদি এগুলো বসাই দাও, একটু 40 বসাও তুমি। আমার দেখো আমার একটু এই জিনিসটা একটু তোমার লিখতে একটু অসুবিধা হতে পারে, বাট তোমরা আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবা। দেখো এই যে ঘরটা আমার হচ্ছে, আমি এক কাজ করতে পারি যে আমি হচ্ছে তোমার সব কাগজে 2 ঘর করে নেই, হ্যাঁ, তাহলে একটু বড় হবে। সব কাগজে 2 ঘর করে নেই, তোমরা চাইলে হচ্ছে 1 ঘর করে নিতে পারো, তো তোমাদের জন্য আরো সুবিধা হবে আর কি। তো আমি একটু 2 ঘর করে নিতেছি। তাহলে দেখো 35, এখন যদি আমি হচ্ছে যাই কত 40-এ, তাহলে আমার যার কথা ছিল এই পর্যন্ত, আমি কিন্তু হচ্ছে আমি যেহেতু 2 ঘর নিছি এই জন্য হচ্ছে আমাদের কি এই পর্যন্ত যাবে। তো এই জায়গায় হচ্ছে কত 40, তারপর হচ্ছে কত আমাদের 45, তাহলে 45 যাবে হচ্ছে আমাদের এই করে, ঠিক আছে। কিন্তু আমি যদি 1 ঘর করে নিতাম তাহলে কিন্তু এই মাঝখানে আসতো আর কি। আচ্ছা, তারপর কত আমাদের 50, এই হচ্ছে 50, তারপরে কত 55, 55, 60, 65, 70, 65, 70। তোমরা কিন্তু আমার মতো 2 ঘর করে নিতে পারো, জাস্ট বলবা যে ছক কাগজের 2 ঘর সমান শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমার 1 একক, এরকম বলবা। দেখো তো এই যে 2 ঘর সমান কি আমি 1 একক ধরছি, যেহেতু হচ্ছে ধরো, যেহেতু আমি হচ্ছে কি 10 ঘর সমান হচ্ছে আমার যেহেতু 5 একক, এর মানে কি 2 ঘর সমান 1 একক, এরকম আর কি। তো এইভাবে বসাবা। আর হচ্ছে কি এই যে ক্রমযোজিত ঘনসংখ্যাগুলা, এটা ধরো প্রথমে তুমি এভাবে দিয়ে দাও, এইভাবে হচ্ছে তুমি এক কাজ করো, এটা হচ্ছে আমি 2 ঘর সমানই বসাই দিলাম 10, এটা দিলাম 20, এটা দিলাম হচ্ছে 30, না এনে হচ্ছে আমি 1 ঘর করে নিতেছি, হ্যাঁ, এনে হচ্ছে আমি 1 ঘর করে নিতেছি 40, 50, 60। আচ্ছা 60 পর্যন্ত নিলেই হবে, আর লাগবে না। তো দেখো এখন জাস্ট প্রসেসটা একটু বুঝো, হ্যাঁ, প্রসেসটা একটু বুঝো। কি করতে হবে, তোমার প্রথমে আছে কত 40, 40 আছে তাই না, 40 আছে। আর 40 এর ক্ষেত্রে ক্রমযোজিত ঘনসংখ্যা কত আছে, 4 আছে। তাহলে যেহেতু 4 আছে, তাহলে 40 মানে কি এই এই ঘরে, 40 মানে কি এই ঘরে। আর 4 এর জন্য কোথায় যাবে ভাইয়া, 4 এর জন্য হচ্ছে আমাদের যাবে হচ্ছে এই জায়গাটায়, এই যে, ঠিক আছে ভাইয়া, প্রথম পয়েন্টটা। তারপরে দেখো কত আছে 45, 45 এর জন্য কত আছে 12 আছে। তাহলে এই হচ্ছে আমাদের 45, আর 12 কোথায় হবে, এই যে 10 এর উপরে এই জায়গাটা হবে কি আমাদের 12, ক্লিয়ার। সেম ভাবে 50 এর জন্য কত 23, তাহলে 50 এর জন্য 23, এই ঘর কত 20, 21, 22, 23,
এই জায়গায় কিন্তু যাবে, ঠিক আছে। তারপরে দেখো ভাই আমাদের কত আছে, কত নিলাম আমরা 50 নিলাম। এখন হচ্ছে কি 55 জন্য আমাদের কত আছে 38 আছে। 55 জন্য 38 যদি যাই, এনে 30 38 তাহলে হচ্ছে আমাদের এই ঘরে যাবে, ঠিক আছে, এই ঘরে যাবে, এই ঘর পর্যন্ত যাবে। তারপর হচ্ছে আমাদের কত আছে 60, 60 এর জন্য 51, এই 60 এর জন্য যাবে হচ্ছে কি আমাদের 51 পর্যন্ত। তাহলে 51 কোথায়, এই জায়গায় হচ্ছে আমাদের কি 51, ঠিক আছে। তারপর কত আছে 65, তাহলে 65 এর জন্য যাবে কত 57, তাহলে 57 কোথায় আমাদের, 57 হচ্ছে আমাদের এই ঘর হচ্ছে আমাদের কত 57, এই ঘরে 57। আর হচ্ছে ফাইনালি 70 এর জন্য কত আছে 60, তাহলে হচ্ছে আমাদের কি এই ঘরে যাবে। বুঝছো জিনিসটা ভাইয়া? আশা করি বুঝতে পারছো। স্কেলে দাও ছোট দিলা। তাহলে এবার হচ্ছে কি তোমরা জাস্ট দাগটা টেনে দিবা। এইবার হচ্ছে তোমরা জাস্ট এইভাবে, আচ্ছা এই জায়গায় যেটা বিষয় দেখো পয়েন্টগুলো কিন্তু তোমার সেম বরাবর নাই, এই জন্য হচ্ছে তুমি স্কেল দিয়ে দিলে আসলে ওই জিনিসটা ভুল হবে, বুঝছো। এই জন্য খালি হাতে দেওয়ার চেষ্টা করবা। তো খালি হাতে এইভাবে দিবা। দেখো এই যে আমাদের কি অজীব রেখা, বুঝছো। আর এই যে দেখো ভাইয়া একটু তোমার হচ্ছে দেখো এখানে কি 40 কিউ, মানে এই ঘরটা কি পয়েন্টটা কি একটু উপরে না, তো এটা এইভাবে ডট ডট দিয়ে 35 এর লগে মিলাই দিবা, ঠিক আছে। ডট ডট দিয়ে 35 এর লগে মিলাই দিবা, তাহলে হয়ে গেল কি আমাদের অজীব রেখা। আমাদের কি অজীব রেখা শেষ। ভাইয়া যারা হচ্ছে একটু ট্যালেন্টেড বা হচ্ছে সবাই আর কি একটা জিনিস বুঝো, নাম কি, নাম হচ্ছে অজীব রেখা। খেয়াল করো একটা জিনিস ভাই, অজীব রেখা। তো নামের ভিতরে কিন্তু পরিচয়, নামের ভিতরে কি আছে ভাই রেখা, নামের ভিতরে কি আছে ভাই রেখা, এই জন্যই কিন্তু একটা রেখার মতো হয়েছে। আর যখন একটু পর আমরা বহুভুজ শিখবো, বহুভুজ কিরকম হবে, বহুভুজ আমাদের এরকম হবে, এরকম হবে, বুঝতো। তো তোমার পরীক্ষার হলে বাইরের চান্স যদি হচ্ছে অজীব রেখার ক্ষেত্রে এরকম আইসে পড়ে, তাহলে মনে রাখবা যে তুমি মারা, ঠিক আছে, তুমি একদম মারা খাই গেলা, ঠিক আছে। মানে পরীক্ষার হলে তুমি যদি যায় দেখো অজীব রেখা আঁকতে যায় আর তোমার চিত্র এরকম হয়ে গেছে, তার মানে তুমি মানে তোমার মারা খাওয়া সারা আর কি, ঠিক আছে। তো আমাদের অজীব রেখা অবশ্যই কি রেখার মতো আসবে। আমরা তো রেখা জানি, রেখা কিরকম হয়, রেখা আমাদের হয় হচ্ছে এরকম যে ধরো হচ্ছে তোমার একদম সোজা একটু বেঁকা এভাবে হচ্ছে পারে, এভাবে রেখা হয়, ঠিক আছে, এভাবে হচ্ছে কি রেখা হয়, বুঝছো। তো রেখা কি সবসময় সোজার মতো হয় আর কি। তো তোমার যদি এরকম একদম বাঁকা বহু বোঝাই মানে ইয়া এসে বলে, তাহলে বুঝবা যে তোমার ওইটা হয় নাই, তুমি উল্টা এঁকে ফেলছো। ক্লিয়ার? সবাই একটু বলো ক্লিয়ার কিনা। এরপর আর ভুল হবে এটা, এরপর কি আর ভুল হবে এটা, সবাই একটু বলো ক্লিয়ার কিনা, কমেন্ট করো, সিডি দেখো। আচ্ছা সবাই একটু শেয়ার করে দাও। 4 নাম্বার কি আমাদের, 4 নাম্বার হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। সংক্ষিপ্ত পদ্ধতিতে এটাও আসবে, তোমাদের যেহেতু দুইটা অ্যান্সার করতে হবে, এটাও আসবে পদ্ধতিতে গড় নির্ণয়। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য একটা গল্প বলতেই হয় আর কি, না হলে তুমি হচ্ছে পরীক্ষার হলে আদায় ফেলবে আর কি। গল্পটা হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট জানো কোথায়, আমার হোম ডিস্ট্রিক্ট কিন্তু জামালপুর। বলো তো এখানে কেউ জামালপুরের আছো, জামালপুরের কেউ যদি থাকে তবে একটু কমেন্ট করো। আমার হোম ডিস্ট্রিক্ট কিন্তু জামালপুর, যদি আমার পড়াশোনা ঢাকা থেকে আর কি সাভারে। সবাই একটু বলো তো, কেউ একটু বলো তো কেউ কি জামালপুরের আছে এখানে। তো যাই হোক আমার গ্রামের বাড়ি হচ্ছে জামালপুর। তো আমাদের গ্রামে হচ্ছে একটা ছেলে ছিল আর কি, নাম হচ্ছে ওর গণেশ, ঠিক আছে গণেশ। তো এই গণেশ এতটাই অলস যে হচ্ছে তোমার মনে করো ও নিজে যে একটু খাবে মানে হাত দিয়ে যে খাবে, হাত দিয়েও খাইতো না, বুঝছো। আমার মা অথবা বাবা অথবা ভাই খাওয়াই দিত আর কি, মানে এতটা পরিমাণে অলস ছিল। তো হঠাৎ কি না কি হলো, আমরা যে গণেশকে আসলে চিনি সেই গণেশ পাল্টে গেল। কিভাবে পাল্টে গেল, একদিন দেখলাম সে হচ্ছে যে ছেলে নিজের হাতে খায় না, সেই ছেলেকে একদিন দেখলাম ধান খেতে গেছে, ধান কাটছে এবং কাটার পরে মানে মাথায় বোঝা করে হচ্ছে নিয়ে আসতেছে আর কি। তাহলে কি চেঞ্জ হলো না গণেশের মধ্যে। তো এই যে গণেশের গল্পটা দিয়ে হচ্ছে আমরা ইনশাআল্লাহ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এবং আমাদের যে পরবর্তী টপিক বহুভুজ, এই দুইটা জিনিস আমরা শিখে ফেলবো যদি তোমরা এই গণেশের টপিকটা একটু বুঝতে পারো, গণেশের গল্পটা, ঠিক আছে। তো গণেশ তাহলে
জিনিসটা হচ্ছে এইভাবে মনে রাখবা যে বাহ বাহ গণেশ ধানও কাটে। আমরা তো আসলে কিছুই করতো না, বুঝো না? তো আমরা যখন দেখলাম যে গণেশ হচ্ছে ধান কাটতেছে, তো আমরা অবাক হয়ে গেলাম, কি রে, আরে বাহ গণেশ ধানও কাটতেছে, তো বাহ গণেশ ধানও কাটে, আমরা তো অবাক, বুঝছো? তো এটা দিয়ে ভাই মনে রাখবা যে আচ্ছা এই যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা মুগ গণেশ বলি, বুঝছো? ধর হচ্ছে ওই যে বরিশালের একটা ভাষা আছে না, যে মুগবাড়ি বরিশাল, এরকম হচ্ছে আছে না? তো এই যে গণেশ হচ্ছে আসলে মুগ গণেশ এরকম। আর বাহাটা আমরা একটু পরে বলতেছি যে মুগ গণেশ, মুগ মুগ গণেশ ধানও কাটে, ঠিক আছে? তো এবার বলি আমি, আর বাহটা আসবে হচ্ছে আমাদের ওই যে পরবর্তী ইয়ার ক্ষেত্রে, ওটা বলবো আর কি। সো মুগ গণেশ ধানও কাটে, এটা একটু মনে রাখবা। তাহলে এটা কি মনে রাখবা? মুগ দিয়ে মনে রাখবা শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান, মধ্যমান, ঠিক আছে? এই যে মুগ, মুগ দিয়ে হচ্ছে এই যে মধ্যমান মনে রাখবা, ঠিক আছে? শ্রেণী মধ্যমান। আর গণেশ দিয়ে কি মনে রাখবা? গণেশের এই যে গণেশ, যেমন গণসংখ্যা, কি ভাইয়া? গণসংখ্যা, ঠিক আছে? গণসংখ্যা। তারপরে ধান দিয়ে কি মনে রাখবা? এই ধান দিয়ে মনে রাখবা হচ্ছে ধাপ বিচ্যুতি, উপরে দেখি, ধাপ বিচ্যুতি, বিচ্যুতি। তোমরা যতটা সহজ আসলে ভাবতেছ যে ভাই এগুলোর জন্য আবার ছন্দ দিতে আছে, এগুলো তো আমরা এমনিই পারবো ভাই, আমরা ওইরকম এক সময় বলতাম যে হ্যাঁ এগুলো তো এমনিই পারবো, কিন্তু পরীক্ষার হলে দেখবা এগুলাই তোমার হচ্ছে কনফিউশন সৃষ্টি করবে। তুমি একটা জিনিস চিন্তা করো যে তুমি এনে হচ্ছে 25টা মার্ক পাই যেতেছে একটা অধ্যায় থেকে, তাহলে ওই অধ্যায়ের প্রিপারেশন তোমার কেমন হওয়া উচিত? 100% হওয়া উচিত অবশ্যই। তাহলে একটু যাতে তোমার ভুল না হয়, ঠিক আছে? এই জন্য যত পারো যেভাবে পারো আর কি, মানে করো আর কি, ঠিক আছে? তাহলে এটা দিয়ে মনে রাখবা। তাহলে দেখো আমি যে হচ্ছে এবার সবটা আঁকবো, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য যে সবটা আঁকবো, তাহলে বুঝতেই পারতেছো তার মধ্যে কি কি থাকবে। তাহলে দেখো আমি একটু মুছে দিলাম, হ্যাঁ? আশা করি সবার তোলা হয়েছে, ছন্দটা আসলে আশা করি তোলা হয়েছে সবার। আমার ডিপার্টমেন্টের একটা বন্ধু আমার লাইভ দেখতেছে, মাহিনুল হাসান, ধন্যবাদ মাহিন, লাইভটা শেয়ার করে দে রে। আচ্ছা তাহলে দেখো আমাদের কি কি লাগবে। প্রথমত শ্রেণী ব্যাপ্তি, এটা তো লাগবেই, সেটা আমরা জানি, শ্রেণী ব্যাপ্তি। তারপরে কি লাগবে ভাইয়া? শ্রেণী মধ্যমান, হ্যাঁ এই জায়গায় আমি লিখছিলাম শ্রেণী মধ্যমান, তো শ্রেণী মধ্যমান লাগবে, শ্রেণী মধ্যমান লাগবে। তারপরে কি লাগবে ভাইয়া? ঘন সংখ্যা লাগবে, ঠিক আছে? ঘন সংখ্যা লাগবে। তারপরে কি লাগবে ভাইয়া? দেখো ধাপ বিচ্যুতি বলছিলাম, ধাপ বিচ্যুতি লাগবে, বিচ্যুতি লাগবে। আচ্ছা এই জিনিসটা আমি একটু মুছে দিলাম, হ্যাঁ এই পাশে ধাপ বিচ্যুতি লাগবে। এবং আমাদের আরেকটা ছক করতে হবে। কেউ বলতে পারবা এই ছকে আসলে কি হবে? কেউ বলতে পারবা যে এই ছকে আসলে কি হবে? এই ছকে কি হবে দেখো তো। আচ্ছা আজকের ক্লাসের ফার্স্ট কুইজ, আজকের ক্লাসের ফার্স্ট কুইজ, সবাই বলো গণসংখ্যাকে আমরা আরেক নামে কি ভাবে চিনি? গণসংখ্যার আরেক নাম কি? বা গণসংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? গণসংখ্যাকে আল্লাহ মানে কি বলবো আমি, সরি একটু সবাই আমাদের, আচ্ছা সবাই একটু সরি, আমাদের স্ট্যান্ডটা একটু পড়ে গেছিল আর কি। তো কুইজ হচ্ছে কিনা আমি বলছি, গণসংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? আজকের ক্লাসের ফার্স্ট কুইজ, প্রকাশ করা হয়। সবাই বলো, কমেন্ট করো, গণসংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? গণসংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? সবাই কমেন্ট করো। আজকের ক্লাসের এটা ফার্স্ট কুইজ,
ফার্স্ট কুইজ অফ টুডেস ক্লাস। ফার্স্ট কুইজ, ঘন সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। আচ্ছা, অনেকে অ্যানসার দিছো, অনেকে বলছো হচ্ছে এফ আই ইউ আই। আচ্ছা, আমাদের একটু নেট প্রবলেম হয়েছে। আচ্ছা, তো দেখো যে সর্বপ্রথম, আচ্ছা আমি ভাই একটু দেখেন তো সর্বপ্রথম কি অ্যানসার দিছে, রাইট অ্যানসার। আমাদের অ্যানসার হচ্ছে কি এফ আই। গণসংখ্যাকে এফ আই দ্বারা প্রকাশ করা হয় ভাইয়া, গণসংখ্যাকে কি এফ আই দ্বারা প্রকাশ করা হয়। আর ধাপ বিচ্যুতিকে ভাইয়া হচ্ছে ইউআই দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? ধাপ বিচ্যুতিকে ইউআই দ্বারা প্রকাশ করা হয়। আর এই ঘরে তাহলে কি হয়, এফ আই ইউআই গুণ হয়, এফ আই ইউআই গুণ হয়, ঠিক আছে? ওকে, তাহলে এখন দেখো আমরা হচ্ছে সুন্দর মতো করে ফেলবো। তো দেখো প্রথমে কি আছে, 36 থেকে 40, 40, তারপর হচ্ছে আমাদের 41 থেকে 45, তারপর আছে কত আমাদের 46 থেকে 50, 46 থেকে 50, 46 থেকে 50, তারপর আছে হচ্ছে আমাদের কি 51 থেকে 55, 51 থেকে 55। একটু প্রবলেম করতেছে, যা লাগবে না। আচ্ছা দেখো, তাহলে দেখো এখন যদি আমরা শ্রেণী মধ্যমানটা কিভাবে বের করতে হবে, আমি প্রথমে শিখাইছি মধ্যমান বের করার উপায় কিভাবে। 36 আর 40 যোগ করবা, 2 দ্বারা ভাগ করবা, তাহলে কত আসে 38 না? দেখো 36 আর 40 যোগ করে 2 দ্বারা ভাগ করো, তাহলে কত আসবে 38। 41 আর 45 2 যোগ করো, তাহলে কত আসবে, মানে এটা হচ্ছে তুমি মানে 36 আর 40 যোগ করে 2 দ্বারা ভাগ করলে 38 আসবে। তো দেখো এটা একটা বোঝার একটা শর্ট ট্রিক্স হচ্ছে, 38টা কি 36 এর চেয়ে 2 বেশি না? এই যে 38, এই 38টা কি 36 এর থেকে 2 বেশি। এই জন্য সবগুলোর ক্ষেত্রে তুমি যদি 2 বাড়াই দেই তাহলেই হবে। 41 এর চেয়ে 2 বেশি কত 43, তো 43 লিখে দিবা। 46 এর চেয়ে 2 বেশি কত 50, 50 লিখে দিবা, ঠিক আছে? 51 থেকে 2 বেশি কত আমাদের 53, তারপর 56 থেকে 2 বেশি হচ্ছে আমাদের কত 58, 61 থেকে 2 বেশি হচ্ছে আমাদের 63। মানে বারবার হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করতে হবে না, তুমি হচ্ছে এভাবে করতে পারো। 66 চেয়ে 2 বেশি হচ্ছে কত আমাদের 68, ঠিক আছে ভাইয়া? আর ঘন সংখ্যাগুলো তো দেওয়া আছে কত 4, 8, 11, 15, 13, 6, 3, ঠিক আছে? এগুলো হচ্ছে কি আমাদের ঘন সংখ্যা দেওয়া আছে। ওকে, এখন দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় ধাপ বিচ্যুতি। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কি আমাদের ধাপ বিচ্যুতি। আচ্ছা হ্যাঁ, অনেকেই অ্যানসারগুলো দিছো, ধন্যবাদ সবাইকে। আচ্ছা এখন দেখো ধাপ বিচ্যুতি, এই ধাপ বিচ্যুতি নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে, ঠিক আছে? সবাই কাইন্ডলি আরেকবার একটু লাইভটা শেয়ার করে দাও তো, যাতে ধাপ বিচ্যুতির প্রবলেমটা সবার একটু দূর হয়ে যায়। তোমার একটা শেয়ারের মাধ্যমে অনেকের এই প্রবলেমটা দূর হয়ে যেতে পারে। এটা করার আগে একটু সবাই একটু শেয়ার করে দাও, 1 সেকেন্ডে লাগে। আমি 3, 2, 1 বলতেছি, এর মধ্যে হচ্ছে একটু শেয়ার দিবা। 3, 2, 1, 0। আশা করি শেয়ার ডান। যারা শেয়ার দিছো একটু ডান লেখো, যারা শেয়ার দিছো একটু ডান লেখো, ডি লেখো, ঠিক আছে? যারা শেয়ার দিছো একটু ডি লেখো, যারা শেয়ার দিছো একটু ডি লেখো। ওকে, দেখো ধাপ বিচ্যুতি। এখন এই ধাপ বিচ্যুতি নিয়ে অনেক স্টুডেন্টের প্রবলেম থাকে, তুমি একটু বুঝো যে আমি কিভাবে বোঝাই, এইভাবেই হচ্ছে করবা, তাহলে ইনশাআল্লাহ কোনো জায়গায় আর প্রবলেম হবে না। তুমি যেটা করবে ভাইয়া, এই যে কয়টা নিয়ে আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তো এই 7টার একদম মধ্য মানে মধ্য ঘরটা বের করার চেষ্টা করবা। দেখো আমি যদি হচ্ছে ধরো হচ্ছে নিচের থেকে 3 ঘর নেই, আর হচ্ছে উপর থেকে ধরো হচ্ছে 3 ঘর বাদ দিলাম, এন থেকে 3 ঘর বাদ দিলাম, এন থেকে 3 ঘর বাদ দিলাম, তাহলে মাঝখানের ঘরটা কোনটা ভাইয়া? মাঝখানের ঘরটা কি আমাদের এইটা না? এই ঘরটা কি আমাদের কি মাঝখানের ঘর না? এই ঘরটা হচ্ছে আমাদের কি মাঝখানের ঘর। তো তুমি সব সময় চাইবে হচ্ছে কি মাঝখানের ঘরটা বের করা, যেটা হচ্ছে মাঝখানের ঘর হবে ওই জায়গায় হচ্ছে তুমি কি দিবা ভাইয়া, একটা 0 দিবা। ওই জায়গায় কি দিবা 0 দিবা। এখন অনেকেই বলতে পারবা, অনেকে বলতে পারো যে ভাইয়া এখানে তো হচ্ছে আপনার 7টা ঘর আছে, তো এই জন্য হচ্ছে কি আপনার মিলে গেছে, একদম মিডিলে একটা ঘর আসছে। তো যদি এরকম হয় যে 8টা থাকলো, তখন যেটা তুমি করবা উভয় পাশ থেকে 3টা 3টা করে বাদ দিবা,
বুঝছো? ধরো হচ্ছে আমি সাপোজ এটা এরকম তোমার আর কি, আমি জিনিসটা অনেকের ভেজাল থাকে তো আমি হচ্ছে ক্লিয়ার করে দিই। ধরো হচ্ছে তোমার এরকম থাকলো 8টা ঘর থাকলো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এই হচ্ছে 8টা। খেয়াল করো সবাই, ধরো হচ্ছে তোমার 8টা ঘর থাকলো, মানে জোর থাকলো, তখন কি করবা? তখন তুমি যেটা করবা, এই পাশ থেকে 3টা বাদ দিবা, এই পাশ থেকেও 3টা বাদ দিবা, তাহলে আর বাকি থাকলো কয়টা ভাইয়া? এই যে 2টা থাকলো না, তাহলে এই 2টার মধ্যবর্তী যে কোনো একটাতে তুমি এটাতেও চাইলে 0 ধরতে পারো, অথবা চাইলে এটাতেও 0 ধরতে পারো, কোনো প্রবলেম নেই। আজকের ক্লাসের পর থেকে আশা করি এই জিনিসটা আর কারো প্রবলেম হবে না। বুঝতে পারছো জিনিসটা আমি কি বলবো বললাম? সবসময় মধ্য জিনিসটা বের করার চেষ্টা করবা, আর জোর থাকলে 2টা মধ্য বের হবে, 2টার যে কোনো একটাতে 0 বসাই দিলেই হবে। আশা করি ডান। আচ্ছা, তাহলে সবাই একটু বলো, তাহলে অবশ্যই আর মনে রাখবা যে উপরে কি হবে, উপরে হচ্ছে মাইনাস যাবে, -1, -2, -3, আর নিচে যাবে হচ্ছে +1, 2, 3, এইভাবে যাবে, ঠিক আছে? ওকে, তারপর কি করতে হবে দেখো কি লিখছি আমি, fi গুণ কি ইউআই না, fi ইউআই, এর মানে এই fi আর ইউআই হচ্ছে গুণ করতে হবে। তাহলে fi ইউআই যদি গুণ করো তাহলে কত আসে দেখো তো, 4 আর -3 গুণ করলে কত, -12 না, -12, 8 আর -2 গুণ করলে কত, -16, 11 আর -1 গুণ করলে কত, -11, 15 আর 0 গুণ করলে কত, 0, 13 আর 1 গুণ করলে কত, 13, 6 দুগুণে 12, 3 তিরিকে 9। এইবার এই জায়গায় ধরো হচ্ছে কি লাগবে, সামেশন অফ fi ui, তুমি এই জিনিসটা হচ্ছে কি এবার ক্যালকুলেটরে যোগ করতে পারো, ঠিক আছে? ক্যালকুলেটরে এই জিনিসটা যোগ করতে পারো। তো এটা যোগ করলে কত আসে দেখো তো, দেখি কে আগে। আচ্ছা, আমাদের আজকের ক্লাসের সেকেন্ড কুইজ, আজকের ক্লাসের সেকেন্ড কুইজ, এটা দেখি কে সবার আগে রাইট অ্যানসার দিতে পারে। সামেশন অফ fi ui কত হবে? সামেশন অফ fi ui কত, দেখি সবার আগে কে রাইট অ্যানসার দিতে পারে। সবার আগে যে রাইট অ্যানসার দিতে পারবে সে আজকের ক্লাসের সেকেন্ড কুইজ উইনার। দেখি কে দিতে পারে, সবাই অ্যানসার দাও। ক্যালকুলেটর দাও, সবাই অ্যানসার দাও, দেখি কে আগে দিতে পারে। আচ্ছা, নাজিফা অ্যানসার দিছে, বাকিরাও দাও। কি ব্যাপার, ভিন্ন আসতেছে অ্যানসার, দুইজনে দুই রকম আসলো। শহীদুল ইসলাম, অ্যানসার দাও সবাই। এটা কিন্তু সেকেন্ড কুইজ, এটা কিন্তু আমাদের সেকেন্ড কুইজ, দেখি কে অ্যানসার দিতে পারে। ওকে, শুভচন্দ্র অ্যানসার দিছো, শহীদুল ইসলাম অ্যানসার দিছো, ফাতেমানুর প্রীতি, অ্যাডমিন ভাইয়া যারা আছেন একটু দেখেন কে সবার আগে রাইট অ্যানসারটা দেয়। আচ্ছা, এইবার সবাই আগে অ্যানসারটা দেখ, তারপর আমি বলতেছি। আর ভাই এটাও দেখেন যে আগের কুইজটা কে সবার আগে অ্যানসার দিছিল, ঠিক আছে? ওকে, ববিন অ্যানসার দিছে, নাজিফ অ্যানসার দিছে, ফাতেমানুর প্রীতি অ্যানসার দিছে। আচ্ছা, দেখো আজকের আজকের কিন্তু জমজমাট একটা লড়াই হইতেছে। আগে যে হচ্ছে রাইট অ্যানসার দিছো সে কিন্তু এবার আগে দিতে পারে নাই। সো এইবার যে রাইট অ্যানসার দিতে পারছে সে হচ্ছে আমাদের শহীদুল ইসলাম। হ্যাঁ, শহীদুল ইসলাম হচ্ছে এবার রাইট অ্যানসার দিতে পারছে কত, -5। আগেরটা কি দিতে পারছে? আচ্ছা, আগের কুইজের রাইট অ্যানসার দিতে পারছিল হচ্ছে আমার মুবাশশিরা। মুবাশশিরা যদি এবার দিতে পারতো তাহলে উইন হয়ে যেত। যাই হোক, আরেকটা চান্স আছে, আমি সবার লাস্টে ক্লাস শেষে আমি আরেকটা কুইজ দেব ইনশাআল্লাহ। তাহলে এটার অ্যানসার কত হবে জানো? এটার অ্যানসার হবে -5, -5, ঠিক আছে? ঠিক আছে তো না, -5। তাহলে এখন দেখো ভাইয়া, এখন হচ্ছে একদম ইজি আরেকটা বিষয়, আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্রটা কি জানো? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্র কি? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্রটা কি জানো? গড়ের সূত্র হচ্ছে আমাদের, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্র হচ্ছে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, আচ্ছা আমি আনলাম লিখুন, পদ্ধতিতে
সংক্ষিপ্ত বিবৃতি গড় যদি আমরা করি a প্লাস fi ui ডিভাইড বাই n গুণ হচ্ছে h, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কি সূত্র। আচ্ছা তো আমি তোমাদের উপরে কারো বিশ্বাস নাই, আমি করতেছি অ্যানসারটা। শিওর? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এই জায়গায় আমাদের বাকি আছে কি বলতো, বাকি আছে fi ui তো নির্ণয় করা শেষ, তাই না? বাকি আছে কি a h আর হচ্ছে n। এর মধ্যে h তো জানো, h অলরেডি জানো, h কত? h হচ্ছে আমাদের 5। কিভাবে নির্ণয় করছি শিখাইছি আমি, 5। আর হচ্ছে n কত ভাইয়া? n হচ্ছে ওই আগেরটাই। n কত বের হইছিল আমাদের আগের প্রশ্নে? n হচ্ছে আমাদের আগের প্রশ্নে কত বের হইছিল? 60 বের হইছিল না? 60 বের হইছিল, ঠিক আছে? n আগের প্রশ্নে 60 বের হইছিল। আর বাকি থাকলো কি? n গেল, h গুলো, বাকি থাকলো a। দেখো এটা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে লাইনে তুমি 0 দিছো, এই জায়গায় কি 0 দিছিলা না? এই জায়গায় 0 দিছো, ঠিক এই বরাবর, হ্যাঁ ঠিক এই বরাবর যে আমাদের মধ্যমানটা আছে, এই দেখো এই বরাবর যে মধ্যমানটা আছে সেটা কত? 53 না? এই 53টা হচ্ছে কি আমাদের এর মান। এই 53টা হচ্ছে কিসের মান ভাই? আমাদের এর মান। এটাই হচ্ছে আমাদের কিসের মান? এর মান। এর মান। তাহলে আমরা যদি এখন দেখি তাহলে এর মান হচ্ছে আমাদের কত? 53। তাহলে সলভ করি আমরা, দেখো। আচ্ছা যাই হোক, এবার রাইট অ্যান্সারটা হবে আমাদের কত? 52.58, ঠিক আছে? হ্যাঁ তিনজনে তিনবার আছে হইছে। আচ্ছা আমি লাস্টে আরেকটা কুইজ করব, এটা কুইজ ছিল না যদিও, আমি লাস্টে কুইজটা করব। তাহলে এটার অ্যানসার হচ্ছে এটা 52.58। এটি মুছে দিলাম আমি। তোমরা এখন অনেক আফসোস করবা, বুঝছো? একটা কারণে আমি বলতেছি। দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের 5 নাম্বার বহুভুজ অঙ্কন। বহুভুজ অঙ্কন, বহুভুজ অঙ্কন, এটা হচ্ছে কি আমাদের পরবর্তী প্রশ্ন। তো ভাইয়া তুমি কি বুঝতে পারতাছো যে আসলে আমি এই দুটো কেন মুছি নাই? কারণ এই দুটো আমার আসলে কাজে লাগবে। তো বহুভুজ অঙ্কনের জন্য ওই যে গণেশের কথাটা একটু মনে করো। গণেশ কি করলো? প্রথমে ধান কাটলো, তারপর ওই যে ধানের যে বোঝাগুলা সেগুলা দেখলাম ও মাথায় টেনে নিয়ে আসতেছে। তখন মানে গণেশ ও তো একদম মানে খাওয়া দাওয়া করতো না ঠিক মতো, মানে হাত দিয়ে খাওয়া দাওয়া করতো না আর কি। পরবর্তীতে আমরা কি দেখলাম যে ও ধান কাটতেছে, দেখে একটু অবাক হলাম। পরে আবার যখন দেখলাম যে রাস্তা দিয়ে আবার ধানের বোঝা মাথায় নিয়ে আসতেছে, তখন আমরা দেখলাম আরে সেই, আমরা বললাম বাহ গণেশ তো ভালো হয়ে গেছে। আমরা কি বললাম? এটা বললাম যে বাহ গণেশ বোঝাও টানে, বোঝাও, হ্যাঁ বোঝা, বোঝাও টানে। আমরা ওকে দেখে অবাক হয়ে গেলাম, গণেশকে দেখে কি আমরা অবাক হয়ে গেলাম। আমরা বললাম আরে বাহ, আরে বাহ গণেশ তো বোঝাও টানে, ঠিক আছে? এরকম। তো এই জায়গায় মনে রাখবো ভাইয়া, এই বাহা দিয়ে হচ্ছে বহুভুজ, বহুভুজ। অথবা তোমরা এটার ক্ষেত্রে জাস্ট বাহ গণেশ দিয়ে মনে রাখতে পারবে, এটা লাগে না আর কি। তো গণেশ দিয়ে কি রাখবা ভাইয়া? ঘন সংখ্যা, ঘন সংখ্যা। বাহ গণেশ, আরে গণেশ লিখতেছি খালি, ঘন সংখ্যা। কোথায়? কোথায় জোরে করে সমস্যা? ও আচ্ছা সরি, হ্যাঁ 48। আচ্ছা এক জায়গায় একটু আমি মিস্টেক করেছিলাম, যাই অঙ্ক কিন্তু ঠিক আছে আর কি। আচ্ছা নাজিবা থ্যাংক ইউ, নাজিবা হচ্ছে এটা বলছে, দেখ অঙ্ক ঠিক আছে, জাস্ট এটা আমি একটু মিস্টেক করেছিলাম। আচ্ছা তাহলে বাহ গণেশ মানে হচ্ছে কি বহুভুজ, আঁকতে গণসংখ্যা লাগবে, ঠিক আছে? বহুভুজ আঁকতে কি লাগবে ভাইয়া? ঘন সংখ্যা লাগবে, ঠিক আছে? বহুভুজ আঁকতে কি লাগবে? আমাদের ঘন সংখ্যা লাগবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে ওই যে এটা আসলে কি ছন্দটা এরকম ছিল, মুগ গণেশ, সরি সরি একটু, বাহ মুগ গণেশ, এখানে একটু মুগ ছিল, ঠিক আছে? মুগ মানে আমাগো, আমাদের গণেশ, বাহ আমাদের গণেশ বোঝাও টানে, বাহ বাহ
মুখ ও গণেশ বোঝাও টানে, সো এই মুখ দিয়ে হচ্ছে কি ভাইয়া মধ্যমান, মধ্যমান। তাহলে দেখো এবার তোমার সবগুলো জিনিস কিন্তু আছে ভাইয়া, দেখো তাহলে আমাদের কি লাগবে, মধ্যমান লাগবে, আর কি লাগবে, ঘন সংখ্যা লাগবে। মধ্যমান আর হচ্ছে ঘন সংখ্যা। দেখো এই যে মধ্যমান, শ্রেণী মধ্যমান আর হচ্ছে ঘন সংখ্যা কি আছে, বুঝতে পারছো ভাইয়া? শ্রেণী মধ্যমান আর ঘন সংখ্যা কি আমাদের এই ছকের ভিতরে আছে, এই জন্য কিন্তু আমি পুরোটা মুছিনি, তোমাদের আর করে তুলতে হবে আর কি। যাই হোক, সবার কি ছন্দটা তোলা হয়েছে? ছন্দটা তোলা হলে আমি এবার গ্রাফটা আঁকবো, গ্রাফটা দাও। সবার ছন্দটা তোলা হইলে বলো, আমি একটু গ্রাফটা দিব। ধন্যবাদ মিলন। আচ্ছা আচ্ছা, মিলন একটা শেয়ার দিয়ে দিস। ওকে, তাহলে দেখো ভাই আমি কি বলছি ভাইয়া, আমি কিন্তু বলছি তোমার যেটা হয়েছে। ওকে, অনেকেই শেয়ার দিছো এবং ডান লেখছো, ধন্যবাদ সবাইকে। আচ্ছা ফাইন, আরেকটু আমাদের এই যে এটা শেষ হয়ে যায়, প্রায় শেষ, ঠিক আছে, আরেকটু দেখো। তাহলে এবার হচ্ছে আমরা কি আঁকবো, বহুভুজ। তাহলে আগের মতোই হচ্ছে ওইভাবে ডাক টেনে নিব, আগের মতোই ওইভাবে দাগ টেনে নিব। ওকে, দাগ টেনে নিব, দাগ টেনে নিব। আজকের ক্লাসের লাস্ট কুইজ কিন্তু এখনো শেষ হয় নাই, আরেকটা কুইজ কিন্তু আমি করব একদম ক্লাস শেষে, ঠিক আছে? তো সবাই সেই পর্যন্ত থাকবো। এখনো কেউ হচ্ছে উইনার হইতে পারে নাই, ঠিক আছে? তো তখন ওইটা দেখা যাবে আর কি। কেউ যদি হচ্ছে ওই যে তিনজন অ্যান্সার দিছে ওই তিনজনের মধ্যে যদি অ্যান্সার না পাই, তাহলে হয়তো দুইটা কুইজ করবো আর কি। তো আর 5 মিনিট থাকে কিন্তু তুমি কুইজটা যেতে নিতে পারো, ঠিক আছে? আর 5 মিনিট থাকে, ঠিক আছে? সবাই এলাকা একটু শেয়ার দিয়ে দাও লাইভটা। তাহলে দেখো ভাই আমাদের কি লাগবে, শ্রেণী মধ্যমান। তো এই বরাবর হচ্ছে তুমি কি দিবা, শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান। আর এই বরাবর কি দিবা ভাই, ঘন সংখ্যা দিবা, ঘন সংখ্যা। আচ্ছা, অনেকে শেয়ার দিতেছো, ধন্যবাদ সবাইকে। ঘন সংখ্যা ফাইন। তাহলে দেখো এটা কি আঁকতেছি আমরা, বহুভুজ আঁকতেছি, কিন্তু বহুভুজ আঁকতেছি, ঠিক আছে? বহুভুজ আঁকতেছি। তাহলে বহুভুজ আঁকতে এবার পর কি শ্রেণী মধ্যমান, আর এবার পর কি আমাদের ঘন সংখ্যা। তাহলে এখন দেখো ওই আগের মতোই তুমি 38 দিয়ে শুরু করবা না ভাইয়া, 38 এর আগেরটা দিয়ে শুরু করবা। খেয়াল করো এনে কত, 48, 43, 38। তাহলে তার আগেরটা কত হওয়া উচিত ভাইয়া, কত করে কমতেছে চিন্তা করো তো, 5 করে কমতেছে না? তাহলে তার আগেরটা হওয়া উচিত কত আমাদের, 33, তাই না? 33 হওয়া উচিত। তাহলে এর আগেরটা যদি হইতো তাহলে আমাদের কত হইতো, 33 হইতো। এই জন্য আমরা 33 থেকে শুরু করব। তো এই জায়গায় হচ্ছে 33 লিখলাম। তারপর কত ভাই আমাদের 38, সো এনে 38 লেখো। আমি ওই যে 2 ঘর সমান, আচ্ছা একক করলাম। তারপর ভাইয়া কত, 43, কেমন 38, 43, 48, হ্যাঁ 43। তারপর কত আমাদের 48, 53, তারপর হচ্ছে 58, তারপর হচ্ছে আমাদের কত 63, 63, তারপর হচ্ছে আমাদের কত 68। ওকে, তাহলে দেখো এখন হচ্ছে এবার কি ঘন সংখ্যা, ঘন সংখ্যা প্রশ্ন নেওয়ার আগে ওই দিয়ে নাও যে হচ্ছে এখানে কত, ধরো ধরো হচ্ছে এক করে ধরো 10, 20, 30, 40, এত লাগবে না আর কি। যাই হোক, তাহলে দেখো আমরা যদি যাই 38 এর জন্য কত আছে 4, তাহলে এই যে 38 এর জন্য হচ্ছে কত 4, এটা হচ্ছে আমাদের এই জায়গায়। এটা একটু বড় করে নিলে পারতাম, আচ্ছা যাই হোক এক ঘর করে দিলাম, উপরে এক ঘর করে ধরতাছি, ঠিক আছে? তারপর 43 এর জন্য 8, 43 এর জন্য 8, 8 হচ্ছে আমাদের কি এই জায়গায়, এই জায়গাটা, ঠিক আছে? তারপর হচ্ছে কি 48 এর জন্য হচ্ছে 11, 11 হচ্ছে যেটা কোন জায়গায় ভাই আমাদের, 11 হচ্ছে এই জায়গাটাই। তারপর হচ্ছে কত 15, 15 হচ্ছে আমাদের এই জায়গাটাই। তারপর আবার কত 13, 13 হচ্ছে আমাদের এই জায়গাটাই। তারপর দেখো কত কত ছিল 6 না, ঘন সংখ্যা 13 এর প্রতি কত 6, হ্যাঁ 6, তাহলে 6 ছিল, তাহলে 6 যাবে আমাদের এই জায়গায়। 6 কতর জন্য, 63 এর জন্য।
হচ্ছে আমাদের 6 6 এবং লাস্টে 68 জন্য কত আমাদের 3, 68 জন্য হচ্ছে 3 এই যে ভাই। তাহলে দেখো এই যে ভাই আমি যেটা বলছিলাম বহুভুজ, দেখছো এটা কিন্তু একদম বহুভুজের মতো হইছে, মানে বেঁকা হয়ে গেছে আর কি, একদম পুরো বেঁকে গেছে। এখন ওই যে 33 পর্যন্ত হচ্ছে কি তুমি ডট ডট দিয়ে হচ্ছে এইভাবে 33 পর্যন্ত করে দিবা আর কি, আর এর আগের ঘরগুলো ভেঙে দিবা, এভাবে ভেঙে দিবা। আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে করে নেব হচ্ছে 68 উপরে কত আসে, কাজ করলে 73, এদিকে হচ্ছে 73 দিয়া এনে ডট 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 দিয়ে দিতে পারো, ঠিক আছে। আর এগুলো হচ্ছে যোগ করে দিবা। আচ্ছা একটু বেকাতে রইলো, ঠিক আছে ভাইয়া। এই হচ্ছে আমাদের বহুভুজ। সবাই কি বলো বুঝতে পারছো কিনা? সবাই একটু বলো বুঝতে পারছো কিনা? সবাই একটু প্রস্তুত হও, এটা আগে তুলো। সবাইকে একটু বলো যে তোলা হয়েছে কিনা এবং বুঝছো কিনা। সিডি লেখো, সবাই একটু সিডি লেখো, সবাই একটু সিডি লেখো। আচ্ছা নাজিফা হচ্ছে অনেকগুলোকে মেনশন দিচ্ছে, ধন্যবাদ নাজিফা। ওকে নাজিফা তুমি আমাদের সাথে থাকো আর কি, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা একটা জিনিস মনে রাখবা সবসময় যে টিচার টিচারদের সাথে যদি ভালো সম্পর্ক তোমার থাকে, তাহলে এটার যে তুমি বেনিফিট পাবা, বলার মতো বেনিফিট পাবা ইনশাআল্লাহ। আমি এটার একটা বাস্তব উদাহরণ আর কি ইনশাআল্লাহ কোনো এক ক্লাসে আর কি বলবো, ঠিক আছে, যে টিচারদের সাথে ভালো সম্পর্ক থাকার ফলাফল বা হচ্ছে আউটকামটা কি, এটা আরেকটা ক্লাসে ইনশাআল্লাহ বলবো। এই জন্য সবাই আমাদের তো ছোট ভাই বোনই তাই না, তো হচ্ছে আমাদের সাথে একটু ভালো সম্পর্ক রাখবা, মানে আমরা যা বলি একটু করবা আর কি। তোমাদের তো হচ্ছে আমরা এই পুরো প্রোগ্রামটা হচ্ছে ফ্রি দিতেছি, তো তোমাদের থেকে কি আমরা একটা শেয়ার একটা মেনশন অবশ্যই তো অ্যাকসেপ্ট করতে পারি তাই না। এবং হচ্ছে এটাও তো ডিজার্ভ করি যে হচ্ছে ক্লাসটা শেষে তুমি সুন্দর করে যাই নোট করছো, লেখা খারাপ কোনো বিষয় না, বুঝছো, লেখা খারাপ কোনো বিষয় না, যাই নোট করছো না কেন ওইটাই 1 মিনিটে একটু ছবি তুলে আমাদের গ্রুপে একটু পোস্ট করো, যাতে যাতে ওইটা দেখে যাতে হচ্ছে এই যে 1.5 ঘন্টা পুরা হচ্ছে গরমের মধ্যে ফ্যান অফ করে গায়ে একদম পানি শার্ট ভিজে গেছে, তাহলে এই জিনিসগুলা তোমার হচ্ছে যখন আমি তোমার নোটটা দেখবো যে তুমি নোটটা করছো, তখন এই পুরা ঘাম এটা মানে এই কষ্ট একদম দূর হয়ে যাবে। সুতরাং আমরা যেহেতু তোমাদের জন্য এত ক্লাস মানে এত কষ্ট করতেছি, সুতরাং তুমি তো 1 মিনিট একটু কষ্ট করতেই পারো, জাস্ট কি করবা মোবাইল দিয়ে ছবিগুলো তুলবা আর হচ্ছে দিয়ে দিবা, শেষ। আশা করি সবাই আজকের ক্লাসের নোটটা অবশ্যই আমাদের গ্রুপে দিবা।